কথাটা বলেই রাফাত ভিতরে চলে যায়। পূর্ণা সাদা রঙের শাড়ি পরে মাথাটা হাঁটুতে মুখ গুজে বসে আছে। দূর থেকে দৃশ্যটা দেখে রাফাতের বুকটা কেঁপে ওঠে, হাত পা অভাস হয়ে আসে। কোনো এক যন্ত্রণা ভিতর থেকে কুড়ে খাচ্ছে। রাফাত একটু কাছে এসে বলে, পূর্ণবতী। পরিচিত কণ্ঠস্বর শুনে পূর্ণা উপরে চোখ তুলে তাকায়, দেখে রাফাত দাঁড়িয়ে আছে। পূর্ণার চোখের পানি হয়তো কাঁদছিল। পূর্ণা চোখের পানি মুছে ফেলে, উঠে দাঁড়ায়। মন পিঞ্জিরায় ব্যথা হচ্ছে। মাংসপিণ্ডের পিছনে যন্ত্রণার 3 গুণ বেশি দ্রুত গতিতে চলছে। পূর্ণার চোখ বাঁধা মানছে না, না চাইতেও চোখ দিয়ে পানি পড়ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। পূর্ণা ধীর পায়ে রাফাতের দিকে এগিয়ে আসছে। রাফাত গরাদ এর লোহাটা ধরে রেখেছে। পূর্ণা রাফাতের কাছে আসলে রাফাত কেঁদে দেয়। পূর্ণা কাঁদছে, রাফাত কাঁদছে, দুজন এই নিঃশব্দে কাঁদছে। আশেপাশের কয়েদিরা তাদের কাণ্ড দেখছে। পূর্ণার লোহার মধ্যে মাথা ঠেকিয়ে দেয়। রাফাত পূর্ণার মাথার জায়গায় মাথা ঠেকিয়ে দেয়। রাফাত লোহার মাঝখানে ফাঁকা দিয়ে হাত গলিয়ে পূর্ণার হাত ধরে। পূর্ণা ফুফিয়ে কেঁদে ওঠে। রাফাত সেই হাতে চুমু খায়। পূর্ণা চোখ বন্ধ করে ফেলে। তাদের মাঝখানে দেওয়ালের মতো কাজ করছে এই লোহার বেড়া। পূর্ণা এখনও কেঁদেই যাচ্ছে, কোনো কথা বলছে না। রাফাত পূর্ণার হাতটা শক্ত করে ধরে রেখেছে, মনে হচ্ছে ছেড়ে দিলে দূর কোথাও চলে যাবে। পূর্ণা হেঁচকি তুলে বলে, কেন এসেছো? রাফাত কান্না আটকে বলে, আমার মায়াপুরীকে দেখতে। আমার মায়াপুরের একই চেহারা হয়েছে। কেঁদে কেঁদে চোখে নিচে কালি পরে ফেলেছ। সুন্দর সুশ্রী মুখটা লালচে হয়ে গেছে। এ কি করছো পূর্ণা? পূর্ণা হাসার চেষ্টা করে, তারপর বলে, পাপ করেছি, তার শাস্তি তো ভোগ করছি এখন। পূর্ণা, এইভাবে বলো না প্লিজ। তুমি ইচ্ছে করে কোনো পাপ করোনি। যেভাবেই করছি তো। আমি যে আমার আগের পূর্ণাকে চাই, এই পূর্ণাকে তো আমি কখনো দেখিনি। পূর্ণবতী, তোমার মুখের এই গরণ আমার ভেতরটা পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তুমি এমন করো না। আমি দহনে পুড়ে যাচ্ছি পূর্ণা, আমার ভেতরে শান্তি নেই। পূর্ণা কেঁদে দিয়ে বলে, আমি কি ভালো আছি তোমাকে ছাড়া? কেন এমনটা করলে? আমি চাইলে তোমাকে এখনো ছাড়িয়ে নিতে পারি পূর্ণা। না, এমনটা তুমি করবে না। রাফাত বাচ্চাদের মতো কাঁদছে, সাথে পূর্ণাও। দুজন এর বিরহের জ্বালায় পুড়ছে। রাফাত কাঁদতে কাঁদতে বলে, আমি কেন বারবার তোমাকে হারিয়ে ফেলি? নিয়তিতে আছে তাই। পূর্ণা, আমার কষ্ট হচ্ছে খুব। আমি আর পারছি না। দেখো দেখো, আমার বুকে হাত দিয়ে কতটা পড়ছে এখানে। পূর্ণা, আমি এই জীবন চাইনি পূর্ণা। তোমার জন্য আমি আমার রাজ্য সাজিয়েছে, আর সেই রাজ্য ছেড়ে তুমি আজ এইখানে। ওই রাজ্যটা আমাকে কি লেখাচ্ছে পূর্ণা? রানী ছাড়া রাজা যে অসহায়। পূর্ণা, আমি পাগল হয়ে যাব। আমার কষ্টটা যদি তোমাকে দেখাতে পারতাম। কথাগুলো বলতে বলতে রাফাত নিচে বসে পড়ে। পূর্ণা বোঝে রাফাতকে সামলাতে হবে, নয়তো পাগলামি করবে। পূর্ণাও নিচে বসে, তারপর বলে, আমার জন্য অপেক্ষা করবে তো? এক বুক ভালোবাসা নিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করব পূর্ণা। আমিও এক বুক ভালোবাসা নিয়ে তোমার কাছে ফিরে আসবো। এখন এসো, আর কখনো এখানে এসো না প্লিজ। পূর্ণা, হ্যাঁ, আমি চাই না তুমি আমাকে এইভাবে দেখো। আমি আমার রাফাতকে এইভাবে দেখতে পারি না। আমি সেই রাফাতকেই চিনি। সে খুব স্ট্রং, এতটা দুর্বল নয়। তাই তোমার এই দুর্বল সত্তাটাও আমাকে দেখিও না রাফাত। হঠাৎ একজন এসে পূর্ণার খাবার দিয়ে যায়। রাফাত তাকিয়ে দেখে পোড়া রুটি। রাফাত এর মেজাজটা বিগড়ে যায়। সে কিছু বলার জন্য উদ্যত হবে, তখন পূর্ণা আটকে দিয়ে বলে, এটা জেলখানা রাফাত, তুমি যাও, ঝামেলা করবে না, যাও প্লিজ। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার জন্য অপেক্ষায় থাকবো। তুমি আসবে তো? ইনশাআল্লাহ আসবো। তোমার পূর্ণা কি তোমায় ছাড়া থাকতে পারে? যদি নিঃশ্বাস থাকে তাহলে তোমার কাছে ঠিকই যাবো। পূর্ণা। হ্যাঁ। রাফাত চলে যায়। পূর্ণা রাফাতে যাওয়ার পানে তাকিয়ে দেখে চোখের পানি ফেলে। আর একজন কয়েদি পূর্ণাকে বলে, ভাই, তোমাকে খুব ভালোবাসছে বোন। কখনো তার ভালোবাসা উপেক্ষা করো না। তার ভালোবাসা উপেক্ষা করার মতো শক্তি আমার নেই। বিধ্বস্ত শরীর নিয়ে রাফাত বাড়ি ফেরে। তার এমন করুণ অবস্থা দেখে বনলতা এগিয়ে আসে। রাফাত মাকে সরিয়ে দিয়ে উপরে চলে যায়। রিয়ান মায়ের কাছে এসে বলে,
মম, ভাই পূর্ণার কাছে গিয়েছিল। মিহু বলল আমায় খুব পাগলামি করেছে সেখানে গিয়ে। বনলতার বুকটা হাঁ হাঁ করে ওঠে। মেয়ের তুল্য পূর্ণা জেলে বন্দি, তার জন্য ছেলে দেবদাস হয়ে আছে। বনলতার কিছু ভালো লাগছে না। সে সোজা উপলে চলে যায়, গিয়ে দেখে রাফাত সার্ভেন্টকে বলছে। আমার জন্য দুটো পুরা রুটি নিয়ে আসো। সার্ভেন্ট কথাগুলো শোনার পর হা হয়ে তাকিয়ে আছে। বনলতা রাফাতের কাছে গেলে রাফাত বনলতার দিকে তাকায়। বনলতা বলে, এসব কি রাফাত? তুই পোড়া রুটি দিয়ে কি করবি? মম, আমি পোড়া রুটি খাবো। আমার পূর্ণ এখানে বসে বসে পোড়া রুটি আর ডাল ভাত খাবে, আর আমি এখানে বসে বসে লেগ পিস খাবো? সরি মম, আমি পারবো না। তুমি এগুলোর ব্যবস্থা করো। এখন থেকে আমি এইসবই খাবো। রাফাত, কেন পাগলামি করছিস? আমি ফাইজলামি করছি না মম, যা বলছি তাই করো, নয়তো আমি বাগান বাড়ি চলে যাব। বাগান বাড়ি? হ্যাঁ। বনলতার পাগল পাগল লাগছে। এই ছেলেকে সে কিভাবে সামলাবে? বনলতা সার্ভেন্টকে বলে। যাও পোড়া রুটি নিয়ে আসো। সার্ভেন্ট নিচে আসতে আসতে বলে, এসব কি হচ্ছে আল্লাহ? কেউ কারোর জন্য তো পাগল হতে পারে? স্যার তো পুরাই দেওয়ানা হয়ে গেছে। বনলতা ছেলের মাথায় হাত রেখে বলে, রাফাত, কেন এমন করছিস? তুই কি ওইসব খেতে পারবি? কখনো কি খেয়েছিস? কেন পারবো না? আমার পূর্ণা পড়লে আমি পারবো, আমার কোনো কষ্ট হবে না। কিছুক্ষণ পর সার্ভেন্ট পোড়া রুটি নিয়ে আসলে রাফাত রুটির প্লেট নিয়ে নিচে বসে পড়ে। সেটা দেখে বনলতা এবং সার্ভেন্ট দুজনেই অবাক হয়ে যায়। রাফাত নিচে বসে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খুব কষ্ট হচ্ছে তার এই রুটি খেতে, কখনো কখনো গলা আটকে যাচ্ছে। বনলতা ছেলের এই হাল আর সহ্য করতে পারে না, তাই আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। সার্ভেন্টও চলে যায়। রাফাত মায়ের যাওয়ার দিকে তাকিয়ে হেসে বলে, হায় রে মা জননী, মারা সবসময় এমনই হয় বুঝি, সন্তানের দুঃখ কষ্ট দেখতে পারে না। মা গো, তুমি জনম দুঃখিনী রয়ে গেলে। নিশুতি রাত, কোনো আওয়াজ নেই, চারপাশ নিস্তব্ধ নির্জীব, যেন কোনো প্রাণ নেই। রাফাত মেঝেতে পড়ে ঘুমাচ্ছে, মাঝে মাঝে শীতে কেঁপে উঠছে। মেঝেতে শোয়ার অভ্যেস নেই যে। বনলতা আস্তে আস্তে হেঁটে উপরে আসে, রাফাতের ঘরের দরজাটা আস্তে করে খোলে। তারপর যা দেখে তাতে তার কলিজা কেঁপে ওঠে। একই দৃশ্য দেখছে সে, যেই ছেলেকে সে সোনার চামচ মুখে দিয়ে বড় করেছে, কখনো কষ্টের ধারে কাছে যেতে দেয়নি। সে আজ মেঝেতে ঘুমাচ্ছে। এত সুন্দর বিছানা ছেড়ে সে নিজের সঙ্গী করেছে এই মেঝেকে। বনলতা কাঁদে, তার চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে। আওয়াজ যেন তার বেরায় না, তার জন্য হাত দিয়ে মুখ চেপে কান্না করে। খুব ভালোবাসে সে তার এই ছেলেকে। ছেলেবেলায় নিজের বোনের কারণে ছেলেকে নিজের কাছে পায়নি, যখন কাছে পেল স্টপটা দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করেছে, সফল ও হয়েছে। তাহলে আজ কিসের কমতি পড়ে গেল? বনলতা হেঁচকি উঠে যায়। কারো হেঁচকির শব্দ শুনে রাফাতের ঘুম ভেঙে যায়। সে উঠে বসে, সামনে তাকিয়ে দেখে তার মা দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে। রাফাত স্লান হাসে, মাকে নিজের কাছে ডাকে। বনলতা ছেলের পাশে গিয়ে বসে। রাফাত মায়ের কোলে মাথা রাখে। বনলতা হাউমাউ করে কেঁদে দেয়। রাফাত মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কম তো জীবনে কাঁদলে না, আর কত কাঁদবে? এবার তোমার শক্ত হওয়া দরকার। বনলতার কান্না আটকে বলে, আমি সব সহ্য করতে পারি, মেনে নিতে পারি, কিন্তু আমার ছেলেদের কষ্ট আমি মেনে নিতে পারি না। বিশ্বাস করো বাবা, আমার কাছে যদি এমন কোনো ঔষধ থাকতো যেটা দিয়ে তোর ক্ষত সারানো যায়, আমি আমার জীবন দিয়ে হলেও সেটা তোকে এনে দিতাম। রাফাত রেগে বলে, মম, এসব কি কথা? আমার জীবনে যেমন পূর্ণ ইম্পর্ট্যান্ট, ঠিক তেমনি তুমি ইম্পর্ট্যান্ট। মম, তুমি আমার প্রথম ভালোবাসা, আর পূর্ণা দ্বিতীয়। আমি প্রথম যদি কোনো নারীর প্রেমে পড়ে থাকি তাহলে সেটা তুমি, তবে অনুভূতিগুলো আলাদা। তুমি আমার মা, জন্মদাত্রী, যার জন্য আমি এই পৃথিবীর আলো দেখেছি, যে আমাকে ছোট্টবেলা থেকে সকল বিপদ থেকে রক্ষা করেছে, যে আমার ভালোর জন্য নিজের শোক বিসর্জন দিয়েছে, যে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, আমার অসুস্থতায় রাত জেগে আমার সেবা করেছে। তুমি আমার মা, আমার মা। আর পূর্ণা হচ্ছে আমার জীবনের অর্ধেক একটা অংশ, যাকে না দেখলে আমার ঘুম হয় না, শ্বাস নিতে কষ্ট হয়, মনে হয় এখনই দম বন্ধ হয়ে যাবে, আমার মৃত্যু হবে। কিন্তু মৃত্যু হয় না, জ্বালা দেয়, পীড়া দেয়। আমার মনে হয়
আমার কলিজার কেউ ছুরি বসিয়ে মোড়াচ্ছে। জানো মম, যখন পূর্ণা পাশে থাকে মনে হয় জীবনের সব সুখ আমার কাছে, পৃথিবীর সব শান্তি আমার হৃদয়ে ঠেলে দিয়েছে। আর না থাকলে মনে হয় পৃথিবীর সব দুঃখ কষ্ট আল্লাহ আমার হৃদয়ে ঠেলে দিয়েছে। মৃত্যু মনে হয় এই যন্ত্রণা থেকে ভালো। ভালোবাসা চাকরক্ষরের একটি শব্দ, কে দূর থেকে দেখলে ভাববে ভালোবাসায় কতই না শান্তি আছে। ভালোবাসা মানে ভালো থাকা ভাববে, সবাই এর স্বাদ গ্রহণ করতে চাইবে। কিন্তু মম, যখন এর স্বাদ মানুষ গ্রহণ করবে তখন বুঝবে কতটা যন্ত্রণা দেয় এই ভালোবাসা। তুমি ভালোবাসার মানুষ পেয়েছো তো, রাতের আকাশের ওই চাঁদ পেয়েছ। আর ভালোবাসার মানুষ পাওনি তো আকাশের কালো ওই মেঘ রাশি তোমার জীবনকে আঁকড়ে ধরবে, তোমাকে মৃত্যুর যন্ত্রণা অনুভব করাবে। মনে হবে কেউ তোমার গলা চেপে ধরে আছে। যে কোনো সময় মৃত্যু আসবে, কিন্তু আসছে না। মাঝ পথে জমদূত এসে দাঁড়িয়ে আছে, তোমার জান কবজ করছে না। সে দূর থেকে তোমার যন্ত্রণা দেখছে আর আসছে, বলছে দেখো ভালোবাসছে তো মরছ, কেন ভালোবাসলে এখন যন্ত্রণা ভোগ করো, ধীরে ধীরে মরো। তোমার এই যন্ত্রণা যেন তাকে শান্তি দিবে। ভালোবাসা আমার কেন মম? রাফাত এত দূর বলে থামলো, তার গলা ধরে আসছে, সে নীরবে কাঁদছে, তার চোখের পানি বনলতার শাড়ি ভিজিয়ে দিচ্ছে। বনলতা রাফাতের চোখের পানি মুছে দিয়ে বলে, এত ভালোবাসিস? রাফাত হেসে বলে, বিশ্বাস করো মম, জেনে বুঝে করিনি, কেন জানি হয়ে গেল, কিভাবে হলো জানি না। শুধু জানি ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি আমি ওই মেয়েটাকে। জানো মম, প্রথম যেদিন আমি ওকে দেখেছিলাম ও তখন ছোট্ট পূর্ণা, অজ্ঞান অবস্থায় পড়েছিল, সারা শরীর ভিজে আছে। সেদিন ওই মুহূর্তে ওই ভেজা পাণ্ডুর মুখশ্রীর প্রেমে পড়ে গিয়েছিলাম আমি। এক মুহূর্তের জন্য আমার হৃদয় থমকে গিয়েছিল, পায়ের তলের শিরশির অনুভব হলো, মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল, অন্যরকম একটা ভালো লাগা মনের মধ্যে কাজ করলো। কিন্তু নতুন অনুভূতির সাথে পরিচয় হলো রাফাত চৌধুরীর, যে অনুভূতি সে আগে কখনো দেখেনি, তাদের কথা শোনেনি, যাদের সাথে তার আগে কখনো দেখা হয়নি। বনলতা রাফাতের কপালে চুমু খেলো, তারপর বলল, ভালোবাসা এমনই হয় রে পাগল, তবে তুই বেশি পাগলামি করছিস। পূর্ণা জানলে খুব রাগ করবে, তুই দেখে নিস। রাফাত উঠে বসে, বিছানা থেকে একটা বালিশ নিয়ে জড়িয়ে বসে, তারপর বলে, জানি আমি সে এখন অনেক বোঝে, কিন্তু অবুঝ পূর্ণার কথা শুনবে তুমি? রাফাত এর ইচ্ছুক দৃষ্টি দেখে বনলতা বুঝলো রাফাত পূর্ণার গল্প বলতে চাই মাকে, তাই সে বলল, শুনি আমার মেয়ের কথা। রাফাত হাসে। রাফাতের এই হাসি বনলতার মন ছুঁয়ে দেয়। রাফাতকে সে একটু হাসাতে পেরেছে। রাফাত বলতে শুরু করে, যেদিন আমি পূর্ণাকে প্রথম বলে পূর্ণা আমাকে বিয়ে করবে, পূর্ণা খিলখিল করে হেসেছিল আর শেষে বলল বিয়ে কে? আমি খুবই অবাক হলাম। পূর্ণার বয়স তো কম না, তাহলে সে কেন বিয়ে বোঝে না? তা ওকে বুঝিয়ে বললাম। সব শোনার পর মেয়েটা হেসে বলে, মাকে বলিনি, তারপর না হয় দেখা যাবে। বুঝলাম পূর্ণার মায়ের আদেশ ছাড়া সে কিছুই করে না। তারপর আরও অনেক কথা হয়। পূর্ণা চলে যায়, বাসায় গিয়ে ওর মাকে সব বলে দেয়। ওর মা সোজা আমার কাছে আসে। প্রথম আমি কিছু বুঝতে পারিনি, কিন্তু ভদ্র মহিলা কোনো ভনিতা না করে আমায় জিজ্ঞেস করলো, তুমি পূর্ণাকে কি বলছো? আমি সব বললাম। ভয় হয়নি জানো মম, আমি একটুও ভয় পাইনি। সাহস করে বলেছিলাম ছোট্ট পূর্ণাকে আমি বিয়ে করব, আপনি আমার জন্য ওকে তৈরি করে রাখবেন। ভদ্রমহিলা সেদিন আমি এমন কথা বলেছিল যা শোনার পর আমি বাক্যরা হয়ে পড়েছিলাম। কি বলবো বুঝতে পারছিলাম না, তাই সেদিন বোকার মতো পালিয়ে আসে। আর জীবনের সব থেকে বড় ভুলটাই আমি সেদিন করি। যদি সেদিন আমি পূর্ণার হাত না ছাড়তাম, যদি সেদিন সাহস করে একবার বলতাম আমার কিছু যে আসে না, তাহলে আজ হয়তো পূর্ণা জেলে নয় আমার সাথে থাকতো। রাফাত এর কণ্ঠে অনুতপ্তের ছোঁয়া, সে মাথা নিচু করে আছে। বনলতা জিজ্ঞেস করে, সেই দিন পূর্ণার মা তোকে কি বলে যা শুনে তুই পালিয়ে আসিস? রাফাত জোরে শ্বাস নেয়, তারপর বলে, মম, পূর্ণার মা বাইচে ছিল। পূর্ণার জন্মের হদিস কে জানত, কিন্তু ভয়ে মুখ খুলতে পারেনি। পূর্ণার জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য সে পূর্ণাকে নিয়ে পালিয়ে আসে। বনলতার আফসোস হয়, কি অভাগা কপাল নিয়েই না পূর্ণার জন্ম, না হলে কি এমন
হয় বাবার সান্নিধ্য পেল না। 17 বছর বয়সে মাকে হারালো। জীবন দিয়ে যাকে ভালোবাসলো বিধির নিষ্ঠুর খেলায় আজ তার থেকেও দূরে। বনলতা রাফাতকে বলে, এই কারণেই কি ঝুমু পূর্ণাকে তুলে নেয়? না মম, তোমার জন্য তুলে নিয়েছে। রাফাত অকপট জবাব, যা বনলতাকে নাড়িয়ে দেয়। সে অবাক হয়ে বলে, আমার জন্য মানে? আচ্ছা রাফাত, কোনোভাবে তুই ঝুমুর গাড়ি উড়িয়ে দিসনি তো? রাফাত বাঁকা হাসে, তারপর বলে, যে লোকটা আমার মাকে কষ্ট দিল, আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিল, আমার ভালোবাসার গায়ে কলঙ্ক লাগালো, তাকে কি করে ছেড়ে দেয়? বনলতা চিৎকার করে বলে, রাফাত, উনি তোর মামনি ছিল।